হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি নতুন জিকে ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর যে এক্সাম হয়েছিল। এক্সাম ডেট হচ্ছে 1/10/2024, 1/10/2024-এর সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের আজকের ক্লাস নম্বর 5। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, তো বলবো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের আপকালীন এই এমটিএস 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যদি এসএসসি, জিডি, সিএইচএসএল, সিজিএল এই সকল এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। তো সবাই যারা এখনও দেখোনি ক্লাসটা, ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। আর সবাইকে বলবো ক্লাসটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং যে সকল কোশ্চেনের বিস্তারিত আলোচনা দরকার, এক্সট্রা নোটের দরকার, সেগুলো আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত দেখো ক্লাসটা, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এবং লাস্ট পর্যন্ত দেখে যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই তোমাদের লাইক এবং কমেন্ট সেটা করে যাবে এবং তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। তাজমহল নিম্নলিখিত কার দ্বারা নির্মিত হয়েছিল? তাজমহল, এটা তো খুবই ইজি কোশ্চেন মনে হবে, একদম ইজি, সবাই এটা পারবে, কিন্তু এটা এমটিএস 2024-এ এসছে। তো এটা সঠিক অ্যান্সার হবে শাহজাহান তাজমহল বানিয়েছিল, এটা তো আমরা সবাই জানি। এছাড়া এখান থেকে আরও যে সকল কোশ্চেনগুলো আসে তো সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। দেখতেই পাচ্ছ এমটিএস 20, 21, 22, 23 প্রত্যেকটা সালেই কিন্তু এই তাজমহল থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন এসছে। প্রথমটা দেখে নাও, এই যে এসএসসি এমটিএস 2022-এ এসছে, 2021-এ এসছে। কোন কোশ্চেন? আচ্ছা, আগ্রায় তাজমহল নির্মাণ কাজ 1653 সালে সম্পন্ন হয়। তো কোথায় তাজমহল নির্মাণ হয়েছে? কোথায় হয়েছে? তাজমহলটা কোথায় রয়েছে? আগ্রায় রয়েছে। তাছাড়া দেখো এই যে এমটিএস 2023-এ এসছে, মুঘল সম্রাট শাহজাহান তাজমহলকে তার স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসাবে নির্মাণের নির্দেশ দেন। তার স্ত্রী মমতাজ যে স্মৃতির উদ্দেশ্যে সেই তাজমহল তৈরি করেছিল। তো এটা এমটিএস 2023-এ এসছে। তাজমহল হলো ভারতের আগ্রা শহরের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি সমাধি। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। তারপরে দেখো 2022 সালে আর্থিক বছর দেশীয় পর্যটকদের দ্বারা সবচেয়ে বেশি পরিদর্শন করা স্মৃতিস্তম্ভ হলো হচ্ছে তাজমহল, যা উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। এটা এসছে এমটিএস 2022-এ এসছে। এছাড়া দেখো তাজমহল ওস্তাদ আহমেদ লাহোরির নির্দেশনায় তাজ ডিজাইন সম্পাদিত এবং সম্পন্ন করা হয়েছিল। ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি প্রধান স্থপতি হিসেবে কাজ করেছিলেন। এটা এসছে এমটিএস 2023-এ। তাহলে দেখতেই পাচ্ছ তাজমহল কিন্তু প্রত্যেক বছর 21, 22, 23 প্রত্যেকটা, এবং 24-এও তার কোশ্চেন কিন্তু এসছে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে তেলেঙ্গানা রাজ্যে রয়েছে। তারপর দেখো কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব পালিত হয়? ভোগালী বিহু, তো বিহু উৎসব জেনে এসছো। ভোগালী বিহু এটা হচ্ছে এই বিহু উৎসবের একটা ভাগ, ঠিক আছে, যেটা ওই আসাম বিহুটা কোথাকার? আসামের। আগের ক্লাসে আলোচনা করলাম। তো এই ভোগালী বিহু, তাহলে এটা হচ্ছে আসাম রাজ্যের একটি উৎসব। এখান থেকে দেখে নাও, আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বিহু। আসামের 3 ধরনের বিহু উৎসব পালিত হয়। সেই 3 ধরনের কী কী? না হচ্ছে রঙ্গালী বিহু, আর হচ্ছে যেটাকে বলা হয় বহাগ বিহু, এটাও মনে রাখতে হবে তোমাদেরকে, বহাগ বিহু। আর হচ্ছে কঙ্গালী বিহু, যেটাকে বলা হয় কাটি বিহু। আর হচ্ছে ভোগালী বিহু, যেটাকে বলা হয় মাঘ বিহু। ঠিক আছে? এই ভোগালী বিহুটা কিন্তু অনেক এক্সামে এসছে। তাহলে এভাবেও কোশ্চেন আসতে পারে যে ভোগালী বিহুকে আর কি নামে পরিচিত? তো সেটা হবে মাঘ বিহু। এরকমই কোশ্চেন কিন্তু আসে। তো সমস্ত কিছু যে সকল কোশ্চেন আসে এখানে সেখানে এক্সট্রা নোটসের মাধ্যমে দিয়েছি। আমাদের যে পিডিএফ রয়েছে এমটিএস 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ারের পিডিএফ, তো সেখানেও কিন্তু এইভাবে অনেক এক্সট্রা নোটস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা পিডিএফ পারচেজ করতে দাও, আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে একদম নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। ভারতের সংবিধানের কোন ধারায় বিশেষভাবে রাষ্ট্রপতির পদের যোগ্যতার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতির
পদের যোগ্যতার কথা কোন ধারায় বলা রয়েছে? এটা বলা হয়েছে 58 নম্বর ধারা। কত নম্বর ধারা? 58 নম্বর ধারায় বলা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা কি কি যোগ্যতা? হচ্ছে ভারতের নাগরিক হতে হবে অবশ্যই। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতের নাগরিক হতে হবে। তার বয়স 35 বছর পূর্ণ হতে হবে। 35 বছর না হলে কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নয়। তাছাড়া তাকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে। আর ভারতের সংবিধানের ধারা 52-তে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। এটা MTS 2020-তে এসছে, মনে রাখো। কত নম্বর ধারা? 52 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি অবশ্যই থাকবেন। এরপরে চলে যাও 5 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন? আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা অগ্নি, পশুপতিনাথ, না হচ্ছে মারুত, না হচ্ছে ইন্দ্র? কোনটা হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র। আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছেন ইন্দ্র। তারপরে দেখো জওহরলাল নেহরুর সভাপতিত্বে অল বেঙ্গল স্টুডেন্টস কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? অল বেঙ্গল স্টুডেন্ট কনফারেন্স জওহরলাল নেহরুর সভাপতিত্বে হয়েছিল। কত সালে হয়েছিল? 1928 সালে হয়েছিল। নিচের কোন অভিনেতার আত্মজীবনীটির শিরোনাম দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান অটোবায়োগ্রাফি? দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান অটোবায়োগ্রাফি। এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে দিলীপ কুমারের আত্মজীবনী। এছাড়া এখানে আরও দেখো, এই যে একজনের নাম রয়েছে ঋষি কাপুরের যে আত্মজীবনী সেটা মনে রাখো। এটা RRB গ্রুপ ডি 2018-তে এসছে। খুল্লাম খুল্লা এটা কার? না, যে ঋষি কাপুরের একটি আত্মজীবনী। তারপরে দেখো 8 নম্বর, ভারতের ফর্মুলা ই প্রথম রেসের নাম কি? ভারতের ফর্মুলা ইর প্রথম রেসের নাম কি, যা তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় আয়োজিত হয়েছিল? ভারতের প্রথম ফর্মুলা ই প্রথম রেস, যেটা এই যে 2023 গ্রিনকো হায়দ্রাবাদ ই প্রিক্স, 2023 গ্রিনকো হায়দ্রাবাদ ই প্রিক্স। এরপর 9 নম্বর, কোন শতাব্দীতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী ও পণ্ডিত ঐতিহাসিক রেশম পথে অর্থাৎ সিল্ক রুট চীন ভ্রমণ করেছিলেন? কোন শতাব্দীতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী ও পণ্ডিত ঐতিহাসিক রেশম পথে চীন ভ্রমণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দী। তারপরে দেখো 10 নম্বর, ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপটে এসএইচজির এস কি বোঝায়? বলো, এসএইচজির ফুল ফর্ম জানলেই হবে। এসএইচজির ফুল ফর্ম কি? না হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। তাহলে এস তাহলে কি বোঝালো? সেলফ, SELF, সেলফ। অপশান নাম্বার 4 তাহলে আমাদের সঠিক অ্যান্সার। শুধু সঠিক অ্যান্সার জানলে হবে না, এখান থেকে কিছু তথ্য জানতে হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা তথ্য আমরা যেগুলো দিয়েছি সেগুলো কোনো না কোনো এক্সামে এসছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও। 1992 থেকে 93 সালে গ্রামীণ এলাকায় স্বসহায়ক গোষ্ঠীগুলি অর্থাৎ SHG আর্থিক সহায়তা প্রদানের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নাবার্ড দ্বারা স্বসহায়তা গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করা হয়েছিল। কার দ্বারা? নাবার্ড। তারপরে দেখো ব্যাংক সখী হলো একটি শব্দ যা মহিলা স্বসহায়ক গোষ্ঠী অর্থাৎ SHG সদস্যদের জন্য ব্যবহৃত হয়, যারা ব্যাংকিং এজেন্ট হিসেবে নিযুক্ত হন। এটাও ইম্পর্টেন্ট। তারপরে 1992 সালে ভারতের স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক সংযোগ কর্মসূচি অর্থাৎ SHGBLP স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক সংযোগ কর্মসূচি চালু করা হয়েছিল 1992 সালে। এটা মনে রাখো। এটা এই রিসেন্ট SSC CPO 2024 এসছে। তো এই তথ্যগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই। এইরকমভাবে এক্সট্রা ডিটেলসের মাধ্যমে সাইডে এইভাবে সালগুলো থাকবে, এইভাবে সাল লেখা রয়েছে আমাদের পিডিএফগুলোতে, যে পেড পিডিএফ রয়েছে। তো যদি তোমরা কেউ পারচেজ করতে চাও তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো। তোমাদের জন্য MTS এর জন্য আমরা 4খানা পিডিএফ বানিয়েছি,
তার ডেমো তোমরা ওই হোয়াটসঅ্যাপে যদি হাই লিখে মেসেজ করো, ডেমো দেখতে চাইলে দেখতে পাবে, না আমাদের টেলিগ্রামে গেলে সেখানেও ডেমো দেখতে পাবে, ডেমো দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা আমাদের ইউটিউবেও ভিডিও করে দিয়েছি, তো সেখানে দেখতে পারো, বা এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন পিডিএফগুলো রয়েছে, সেগুলো শেষে দেখে নেবে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো। ক্লাস ভালো লাগছে না? এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করাচ্ছি, ভালো লাগছে না? তো যদি ভালো লেগে থাকে তো লাইকটা করে ফেলো না, ঠিক আছে? চলো এবার দেখে নিই 11 নম্বর কোশ্চেন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এসএআইএল হলো ড্যাশ শিল্পের একটি উদাহরণ। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা কি না, এটা হচ্ছে পাবলিক সেক্টর শিল্পের একটি উদাহরণ। এখান থেকে কি কি জানবে এটাও দেখো, এখানে প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসছে, দেখতেই পাচ্ছ। দেখো প্রথমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এর আগে হিন্দুস্তান স্টিল লিমিটেড অর্থাৎ HSL নামে পরিচিত ছিল, হিন্দুস্তান স্টিল লিমিটেড নামে পরিচিত ছিল। এটি 19 জানুয়ারি 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এসএআইএল প্রধান কার্যালয় ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। কোথায় রয়েছে? নতুন দিল্লিতে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড একটি পাবলিক সেক্টর শিল্প সংস্থা, যেটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসছে, আবার রিসেন্ট তোমাদের MTS 2024-এ এলো। এই জন্য আমি এই সকল এক্সট্রা ডিটেলসগুলো দিয়ে থাকি, বিভিন্ন এক্সামের এক্সট্রা ডিটেলসগুলো এখানে অ্যাড করে দিই, যাতে তোমাদের এক্সামে সুবিধা হয়, তাই কি না? সেইভাবে আমরা যে এক্সট্রা নোটগুলো দিয়েছি, সেই এক্সট্রা নোটস নয়, কোনো না কোনো এক্সামে এসছে ইম্পর্টেন্ট নোটস, সেগুলোই অ্যাড করা রয়েছে। যারা আমাদের পিডিএফগুলো নিয়েছে তারা জানে, তাদের কমেন্ট দেখেই আমরা বুঝতে পেরেছি তাদের পিডিএফটা কতটা ভালো লেগেছে। যারা আমাদের MTS-এর পিডিএফগুলো নিয়েছে, তারা আবার আমাদের CHSL-এর পিডিএফ বানিয়েছে রিসেন্ট, সেগুলোও পারচেজ করছে। তো পিডিএফগুলোতে এক্সট্রা নোটসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য সবাইকে বলবো, তোমরা যারা পিডিএফ পারচেজ করেছো বা যারা পারচেজ করতে চাও, তোমরা কিন্তু আমাদের পিডিএফের ওই এক্সট্রা নোটসগুলো ভালো করে পড়বে। কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে এক্সট্রা নোটসগুলো ভালো করে পড়বে, ওইগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। এটা নিশ্চিত যে অবশ্যই তোমরা কিন্তু এক্সামে কোশ্চেন কমন পাবে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন কী রয়েছে। মণিপুরী শৈলীর কোন ভারতীয় নৃত্যশিল্পী 2014 সালে সাংস্কৃতিক সম্পত্তির জন্য ঠাকুর পুরস্কার জিতেছেন? মণিপুরী শৈলীর কোন ভারতীয় নৃত্যশিল্পী? তো তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন রাজকুমার সিংজিৎ সিং। এখান থেকে আবারও এবারে কি কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনটাকে এভাবেই দিতে পারে যে রাজকুমার সিংজিৎ সিং ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? তাহলে কী হবে সঠিক অ্যান্সার না, মণিপুরী নৃত্যের সাথে যুক্ত। বোঝা গেল কী বললাম? তারপরে দেখো, ভারতীয় শাস্ত্রীয় মণিপুরী নৃত্যের গুরু রাজকুমার সিংজিৎ সিং 1986 সালে পদ্মশ্রীতেও কিন্তু ভূষিত হয়েছিলেন, পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। 2023 সালে সেপ্টেম্বরে নবম ব্রিক্স পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন? সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন হরিবংশ নারায়ণ সিং। তো তোমরা এটাও ভেবো না যে 2024-এর এই কোশ্চেনটা এসছে মানে সেটা যে 2025-এ আসবে না, এটা কিন্তু ভুল ধারণা। আমরা অনেকবার দেখেছি, রিসেন্ট আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, তো বা তোমরা আমাদের CHSL-এর ক্লাসগুলো করবে, ঠিক আছে? CHSL-এর ভেরি ইম্পর্টেন্ট। CHSL-এর যে রিসেন্ট ক্লাসগুলো করিয়ে দিয়েছি, যার প্লেলিস্ট আমি এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে ওই CHSL-এর যে ক্লাসগুলো করেছি না, ওই ক্লাসগুলো ভালো করে দেখে নেবে এক ধার থেকে, বা আমাদের CHSL-এর পিডিএফটা নিয়ে 2024-এর পার্টটা কিন্তু ভালো করে পড়বে। ওখান থেকে তোমাদের MTS 2025-এর কোশ্চেনে কিন্তু মাস্ট কমন আছেই, একদম নিশ্চিতভাবে বলছি যে ওখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে। 14 নম্বর কোশ্চেন দেখো, কোন শাস্ত্রীয় নৃত্যের ধরনটি স্বনামধন্য শিল্পীরা পরিবেশন করেন? কে? সীতারা দেবী, রোহিণী ভাটে, পণ্ডিত মুন্নালাল শুক্লা, কুমিদিনী লাখিয়া, আর হচ্ছে উমা শর্মা। দেখো একসঙ্গে কতগুলো নাম দিয়ে দিয়েছে, সীতারা দেবী, রোহিণী ভাটে, পণ্ডিত মুন্নালাল শুক্লা,
কুমিদিনী লাখিয়া আর হচ্ছে উমা শর্মা। মানে এদের মধ্যে যে কোনো একজনের সম্পর্কে তোমরা জানলে এই কোশ্চেনটা অনায়াসে সলভ করে দিয়ে আসতে পারবে। তো এনারা কোন নৃত্যের সাথে যুক্ত? না, এনারা সবাই কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সিনথেটিক নির্দেশক নির্বাচন করুন। সিনথেটিক নির্দেশক সেটা কোনটা? না, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ হচ্ছে একটি সিনথেটিক নির্দেশক। 1824 সালের রামসি বিদ্রোহ ভারতের বর্তমান কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? রামসি বিদ্রোহ এটা কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? এটা সংঘটিত হয়েছিল মহারাষ্ট্রে। কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে হয়েছিল। 2023 সালের অক্টোবরে মহারাষ্ট্র সরকার নান্দেদে 38 জন রোগীর মৃত্যুর পর নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্কিমগুলি তার চিকিৎসা ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা করেছিল? কোন স্কিমগুলি, মানে কোন স্কিম চালু করেছিল চিকিৎসা ব্যবস্থাকে সংশোধন করার জন্য? তো সেটা হচ্ছে এই যে ভিশন 2035। ভিশন 2035। নিচের কোন বিকল্পটি কলাম এ এবং কলাম বি এর সাথে সঠিকভাবে মেলে? দুটো কলাম দেওয়া রয়েছে দুপাশে, বড় এক পাশে খাদ্যের উপাদান রয়েছে আর এক পাশে হজমে জড়িত এনজাইম দেওয়া রয়েছে। তো এখানে একটা মানে কেটে গেছে আর কি মাঝ বরাবর। তো প্রোটিন কি হবে বলো? প্রোটিনের সঙ্গে কোনটা মিলবে? কোন এনজাইম? না, সেটা হচ্ছে ট্রিপসিন। আর শর্করাটা হবে এইটা যেটা কেটে গেছে, কি আছে? না, অ্যামাইলেজ হবে। ওটা বোঝা যাচ্ছে একটু অ্যামাইলেজ ওটা হবে। আর চর্বি হচ্ছে লিপেজ। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? না, সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1। দেখো, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি, এটাই তো মিলছে। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো, নদী বিভাজনের মতো একটি প্রক্রিয়া পরিবেশের জন্য মূল্যবান ভূমিরূপ তৈরি করতে পারে, যা গাছপালা বৃদ্ধি প্রদান করে। এই ধরনের ভূমিরূপের একটি উদাহরণ হলো ড্যাশ। নদী বিভাজনের মতো প্রক্রিয়া পরিবেশ কি বলেছে? পরিবেশের জন্য মূল্যবান ভূমিরূপ তৈরি করতে পারে। এটা সঠিক অ্যান্সার কী হবে? না, হচ্ছে নদী বদ্বীপ। 20 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 51A(H) অনুচ্ছেদ অনুসারে মৌলিক কর্তব্য হলো ড্যাশ মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কার চেতনা বিকাশ করা। বলো 51A যেটা মৌলিক কর্তব্যের সাথে যুক্ত। ফার্স্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, আর এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। আমরা যে কোনো মানে এক্সাম এসএসসির মানে যে কোনো কোশ্চেন অ্যানালাইসিস করতে যাই না কেন, তখনই দেখতে পাই যে এইটা তো থাকেই থাকে প্রত্যেকটা এক্সামে। এই 51A মৌলিক কর্তব্য থেকে তো কোশ্চেন তো মাস্ট। আমি আগের ক্লাসেও বলেছি যে মৌলিক কর্তব্য থেকে তোমাদের এক্সামে কিন্তু থাকবে। ওটা ভালো করে পড়ে যাও, ওর যা তথ্য পুরো ভালো করে তথ্যটা মাথায় নিয়ে চলে যাও। বলে এখানে কী হবে সঠিক অ্যান্সার? মৌলিক কর্তব্য হলো বৈজ্ঞানিক 51AH এর বলেছে, কিন্তু AH এখানে কি বলা রয়েছে? না, বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কার চেতনার বিকাশ করা। আর আমাদের পিডিএফের মধ্যে পুরো একদম এ থেকে 51A স্মলে এখান থেকে পুরো একদম কে, তাই তো কে পর্যন্ত দেওয়া রয়েছে সম্ভবত। এবার দেখো 21 নম্বর কোশ্চেন কী রয়েছে? নিচের কোন বিবৃতি হরপ্পা শহর পরিকল্পনার জন্য মিথ্যা? হরপ্পা শহর পরিকল্পনার জন্য বেশিরভাগ শহরে হরপ্পান সভ্যতার দুর্গ রয়েছে। হরপ্পা সভ্যতার প্রতিটি শহরে একটা মন্দির ছিল। হরপ্পা সভ্যতার প্রতিটি ভবন বালি পাথর দিয়ে তৈরি হয়েছিল। বলো দেখি বিবৃতি হরপ্পা শহর পরিকল্পনার জন্য মিথ্যা। 2 এবং 3 এই দুটো মিথ্যা। তাহলে একটা তাহলে সঠিক, বেশিরভাগ শহরে হরপ্পান সভ্যতার দুর্গ রয়েছে। বাকি দুটো ভুল। এই যে হরপ্পা শহরে প্রতিটি শহরে একটা মন্দির ছিল, ভুল। হরপ্পা শহরের প্রতিটি ভবন বালি পাথর দিয়ে তৈরি, এটাও ভুল। এখান থেকে জেনে নাও কী। হরপ্পান শহর ধোলাভিরা কচ্ছেরনের খাদির বেতে অবস্থিত ছিল এবং 3টি ভাগে বিভক্ত ছিল। দেখতেই পাচ্ছ কোন এক্সামে এসছে।
সমস্ত হরপ্পা এলাকায় ইটের গাঁথুনি, বাথরুম এবং সিঁড়িসহ কূপসহ আয়তক্ষেত্রাকার বাড়িগুলি পাওয়া যায়। হরপ্পা শহরগুলির যে অংশটি দুর্গ নামে পরিচিত ছিল তা ছিল পশ্চিম দিক। আর 1921 সালে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা নোটস কোনো না কোনো এক্সামে এসছে। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন, ড্যাশ ড্যাশ হলেন পথপ্রদর্শক যিনি শাস্ত্রীয় রাগ বাজানোর জন্য হাওয়াইয়ান স্লাইড গিটার পরিবর্তন করেছিলেন। হাওয়াইয়ান স্লাইড গিটার পরিবর্তন করেছিলেন। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ব্রিজভূষণ কাবরা। ব্রিজভূষণ কাবরা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত গিটারকে বাদ্যযন্ত্র হিসেবে জনপ্রিয় করেছিলেন কিন্তু এই ব্রিজভূষণ কাবরা। 2023 সালে ভারতে ইন্টারকন্টিনেন্টাল কাপ ইভেন্টের কোন সংস্করণ খেলা হয়েছিল? 2023 সালে ভারতের ইন্টারকন্টিনেন্টাল কাপ ইভেন্টের কততম সংস্করণ? না, হচ্ছে 3 নম্বর সংস্করণ ছিল এটা। অমেরু অণু ড্যাশ ধারণ করে। অমেরু অণু ড্যাশ ধারণ করে। কি ধারণ করে? তাৎক্ষণিক ডাইপোল মুহূর্ত। তাৎক্ষণিক ডাইপোল মুহূর্ত। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2021 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের অনুপাত সবচেয়ে কম? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের অনুপাতটা সবচেয়ে কম? তো সেটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরি রাজ্য, পুদুচেরিতে। এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটাই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো, তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর দেখো, এই যে সেই পিডিএফের কথা, যে পিডিএফের কথা আগে বলছিলাম, এই পিডিএফ, এই 4খানা পিডিএফ রয়েছে তোমাদের এমটেস 2025-এর জন্য। জিকে পাবে 6200 প্লাস প্রিভিয়াস ইয়ার 19 থেকে 24 জিকে কোশ্চেন আনসার সাথে সাথে এই এক্সট্রা ডিটেলস, অনেক এক্সট্রা ডিটেলস এখানে রয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর স্ট্র্যাটেজিকে পিডিএফ তো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এবং ইংলিশ রয়েছে 2025-এর জন্যই এই ইংলিশ পিডিএফটা বানিয়েছি। 2000 প্লাস তোমরা এখানে এমসিকিউ পেয়ে যাবে। এছাড়া ইংলিশের আরও অনেক নোটস তোমাদের আমরা দেব আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। যারা এই পিডিএফগুলো পারচেজ করবে তাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। সেখানে বাকি নোটসগুলো দেওয়া হবে। ইতিমধ্যে আমরা ম্যাথ এবং রিজনিং এগুলোর পিডিএফ এক এক করে দেওয়া শুরু করেছি, সেগুলো ছেলেরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবং তার সঙ্গে আমরা রিসেন্ট একটা জিওগ্রাফির পিডিএফও দিয়েছি। এবং সেই সঙ্গে এই যে সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, এখানে আরও ইম্পর্ট্যান্স অনেক কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক কিছু নোটস এখানে দেওয়া হয়েছে, আরও পরবর্তীতে দেওয়া হবে। ইংলিশের যা কিছু সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, তারপরে হচ্ছে স্পেলিং এরর, এই সকল নোটসও কিন্তু ওখানে দেওয়া হবে। আর সিএইচএসএলের পিডিএফ আমরা তৈরি করেছি 2300 জিকে উইথ এক্সট্রা ডিটেলস এখানে রয়েছে। এই পিডিএফটা যদি কেউ পারচেজ করতে চাও, এটার প্রাইস মাত্র 49 টাকা রাখা হয়েছে। আর এমটিএসের ওই 4খানা পিডিএফ যদি কেউ নিতে চাও, তাহলে 4খানা পিডিএফের মূল্য পড়বে 199 টাকা। ঠিক আছে। আর যদি কেউ ধরো আমাদের আগের বছরের পিডিএফ কেউ নিয়েছে 19 থেকে 23, আমরা গত বছর পাবলিশ করেছিলাম, সেখানে অনেকেই সে বাই করেছো তোমরা। তো যারা করেছো তোমরা যদি 2024-এরটা চাও তো 24-এরটা নিতে পারো। আর বলে রাখি, ওই আগের যে 2023 পর্যন্ত যে আমরা পিডিএফটা তৈরি করেছিলাম, সেখানে কিন্তু তার সঙ্গে আমরা 300খানা কোশ্চেন আরও অ্যাড হয়েছে এবং এক্সট্রা ডিটেলস অ্যাড হয়েছে। ঠিক আছে। তো সেটা যদি বলো যে শুধু আমরা 2024 নেব, তো 24 দেওয়া হবে তোমাদেরকে, তার মূল্য 99 টাকা। আর 19 থেকে 24 পুরো জিকে পিডিএফটা, শুধুমাত্র জিকে পিডিএফ 19 থেকে 24, তাহলে সেটার মূল্য পড়বে 149 টাকা। এইভাবে 4টা ভাগ রাখা হয়েছে। তোমাদের যেটা পছন্দ তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে বলবে, তারপরে পরবর্তী স্টেপ কী করতে হবে না করতে হবে সেটা আমরা বলে দেব। ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।